চলো শুরু করবো। নমস্কার। পথের দিশারি থেকে আজ আমরা পৌঁছে গেছি বিখ্যাত টলিউড লুকোনো প্রতিভা এবং কোরিওগ্রাফার, তার সাথে অভিনেতা শ্রী বিরাজ নন্দীর কাছে। তো আজকে আমরা এসআর নিউজ এবং পথের দিশারি নিউজ থেকে ওনার মুখ থেকে ওনার কিছু প্রশ্নের আমরা শুনে নেব যে উনি কীরকম ধরনের কি কাজ বর্তমানে করছেন এবং ওনার অভিনয় জগৎ কবে থেকে শুরু হয় এবং কোরিওগ্রাফার জগৎটা কবে থেকে শুরু হয়, এই ইতিহাস থেকে বর্তমান পর্যন্ত ওনার যে দীর্ঘ পথ চলা, সেই দীর্ঘ পথ চলার ব্যাপারে আমরা ওনার কাছ থেকেই কিছু জেনে নিতে চাইছি। আচ্ছা, নমস্কার। তো বলছি যে বিরাজবাবু, আপনার এই এই যে অভিনয় বা টলিউড জগতে আসা, এটা অ্যাকচুয়ালি আপনি কত বছর বয়স থেকে এসেছেন এবং কত বছর হলো আপনি এই লাইনে? দেখুন, বছর বলতে গেলে বাবাই ছিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে, কিন্তু আপনার নামটা একটু যদি বলেন। বাবা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ছিলেন। বাবা ফিল্ম ইন্ডাস্ট্রিতে থাকাকালীন বাবা খুব একটা করতে পারেননি কাজ, অসুস্থ হয়ে যান। আচ্ছা, ওনার নামটা আমাদের ওনার নাম গোপাল নোয়ালি। আচ্ছা, তো আমার বক্তব্য আমি ছোটবেলা থেকে মানে প্রডিউসার ঘরেই মানুষ হয়েছে। আচ্ছা, ঠিক আছে, স্টুডিও দেখা, এইসব এই টালিগঞ্জে বসে আমরা অনেক কিছুই দেখেছি। বাট তারপর ধরুন অভিনয়টা তো আস্তে আস্তে, যেহেতু ছোটবেলা থেকে প্রচুর সিনেমা দেখতাম। কত বছর বয়স থেকে শুরু করেছেন? আমি ডান্স শুরু করেছিলাম প্রায় 89 থেকে। প্রথম ছবি আপনার কি? ছবির আগে অনেকগুলো শর্ট ফিল্ম করেছিলাম, তারপর অ্যালবাম করলাম, তারপর গ্রুমিং সেকশনের মধ্যেই তো ব্যস্ত ছিলাম, এই ছবি তো চলছিল। ছবি 2019-এ রিলিজ করলাম রসিয়া, রসিয়া বলছে এই আপনার ক্যাটসাই, সেটা আমার নিজস্ব ছবি। তারপর রসিয়া ছবি রিলিজ হলো, তারপর অনেক হাউসে কাজ করেছি। কাজটা তো দরকার পড়ে, কোরিওগ্রাফিও করতে হয়েছে এক কিছু ফিল্মে, সে পয়সা কম বেশি পাই যাই পাই, বাট করে গেছি কাজ। চেষ্টাটা চালিয়ে যাচ্ছে। চেষ্টা এইটাকেই ভালোবেসেছি আসলে, এটা ছাড়া তো আর কোনো কিছু মানে। মূলত আপনি কাজ করেন কোরিওগ্রাফি, কোরিওগ্রাফি, ডিরেকশন, তারপর আপনার বর্তমানে কি কোনো নাচের স্কুল বা কোরিওগ্রাফি স্কুল অনেক দিন আগে নাচের স্কুল নেই, আর নাচ তো আগেই করতাম। এখনকার যে এখন যেটা হচ্ছে আমি টোটাল এন্টার একটা গ্রুমিং করি। একটা আর্টিস্ট শুধু নাচলে তো হলো না, এবার দেখা গেল সে বডি গ্রুমিং ঠিক না, আচ্ছা, শুধু নেচে যাচ্ছে, কথাবার্তা ভালো বলতে পারছে না, আচ্ছা, তার সাথে তার এক্সপ্রেশন কোয়ালিটির প্রবলেম আছে। আচ্ছা, তারপর দেখা গেল তার মানে মোট একটা ডান্সারকেও খুব স্মার্ট হতে হবে, অথবা একটা অ্যাক্টরকেও খুব স্মার্ট হতে হবে। অনেক জায়গায় দেখি কেউ অডিশনে গেল চুপচাপ বসে রয়েছে, কথা বলতে গেলে ভয় পাচ্ছে। আমি টোটালটার উপর গ্রুম করি। আচ্ছা, এই যে গ্রুমিংটা আপনি করছেন, এটাতে তো পার্সোনালিটি ডেভেলপমেন্ট এবং ছেলে মেয়েদের যে স্টিফনেস রয়েছে বা বডিতে যে যে ধরনের মানে ধরুন ভাঙা, নাচ করতে গেলে বডিটাকে ভাঙতে হয়, আমরা জানি, বা অভিনয় করতে গেলে আপনার বডিটাকে ভাঙতে হয় বিভিন্ন গেস্টার এবং পশ্চার। তো এটা 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 আপনি কি মেসেজ দিতে চাইছেন? দেখুন, পরিষ্কার কথা হচ্ছে মানুষের মেইন দরকার হচ্ছে এনার্জি। বুঝতে পেরেছেন? এবার আমি যখন কোনো মানুষকে গ্রুমিং সেকশনে নিই, তার মধ্যে মিউজিকটা প্রচুর পরিমাণে করে দিই। হ্যাঁ, দেখা গেল বয়স্ক লোক এসে, সে কোন দিনই নাচে, চুপচাপ বসে বসে বমিল, এমন একটা গান দিয়ে দিলাম, নেচে আরম্ভ করলো, পাগলামি আরম্ভ করলো। দেখুন, আমাদের মাইন্ডটা সব থেকে বড় ব্যাপার। আমরা মাইন্ড থেকে যদি মনে করি আমার এজ হয়ে গেছে, আমার এজ হয়ে গেছে, আমার মাইন্ডটা যদি মনে করি আমার দ্বারা হবে না, আমার দ্বারা হবে না, আমার মাইন্ডটা যদি মনে করি আমি এটা করবো, তাহলে করবো। আমি এক গাদা মিউজিক ছেড়ে দিই, প্রথমে যে যার মতো উল্টোপাল্টা নাচে, তারপর আমি যেহেতু কোরিওগ্রাফার, আমি ঠিক তাকে তার মতো সিস্টেমে এনে দিই যে এইভাবে আপনি ছাঁচে ফেলতে পারি। এটা মানে আমার এখানে 70 বছরের 80 বছরের লোক এসে আছে। আচ্ছা, বুঝতে পেরেছেন? বড় র্যাঙ্কের অফিসাররাও এসে আছে, তারপর বাচ্চা ছেলে মেয়েরাও নাচছে, সবাই নাচছে। এটা একটা এক্সারসাইজের মতো। এক্সারসাইজের মতো তো আমরা তো, আমাদের ভেতরে মনটা তো বাচ্চাদের মতো। পরিপার্শ্বিক চাপে আমরা নানান চাপের মধ্যে এরকম হয়ে গেছি, কিন্তু একবার যদি করে ফুলকিটা ধরিয়ে, মানে একবার আগুনটা ধরিয়ে দেওয়া যায়, দেখা গেলো হেভি চেয়ার আর লোক সেও নেচে যাচ্ছে, কিন্তু মনে হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে। আপনার ভবিষ্যৎ চিন্তা ভাবনা কি? দেখুন, ভবিষ্যৎ চিন্তা ভাবনা নতুনদের নিয়ে কাজ, পুরানো তো অনেক বড় বড় সেলিব্রিটি সবাই,
আমি নতুনদের নিয়ে কাজ করতে ভালোবাসি, নতুনদের আমি সিধা সাধা ভাবে কাজ করতে ভালোবাসি। পরবর্তী প্রোডাকশন দেখুন অনেক কিছুই আছে এখন, যেহেতু আমাদের কাজের ধরনগুলো দেখতে হবে, আর্টিস্ট তো সবাই হতে পারে না, মানে আচ্ছা রসিয়া ছবিটা আপনার খুব জনপ্রিয় হয়েছে। নেগেটিভ ক্যারেক্টারে ছিলাম মেন হ্যাঁ, রসিয়া ওই প্রথা, পুরুলিয়ার যে রসিয়া প্রথাটা ছিল ওর উপর বেস করে ছবিটা বানিয়েছিল। হ্যাঁ, আমি এটা তো as a actor হিসেবে- সম্ভবত মুম্বাইতে রিলিজ করেছে। মুম্বাইতেও রিলিজ করেছিল। আর এটা অল ইন্ডিয়া বেসিসে রিলিজ করেছে। হ্যাঁ, মুম্বাইতে আমাদের এটা একটা অ্যাপসও এটা লোড করেছিল এনারা। হ্যাঁ, দেখুন এক একটা প্রোডিউসার্স এক এই এক ছবিটা আপনার মানে চিন্তা মেয়ের ক্যারেক্টার ছিল হচ্ছে রসিয়াদের নিয়ে, ওটা একটা কাল্পনিক ভাবে ওরা করেছিল। আমি কোনো মানে জাতিগতভাবে কাউকে কিছু বলতে পারি না, আমি একটা ক্যারেক্টারটা মেন আমার রোলটা ছিল এই সব ছেলে মেয়েদেরকে নিয়ে আসা, নানান জায়গার মেয়েরা সেখানে আসবে, কেউ ধরুন কারোর বর মারা গেছে, অথবা কেউ এমনি ঘুরে বেড়াচ্ছে, আবার অসহায় মানুষদের নিয়ে তারা একটা গ্রুপ বানিয়েছিল ভদ্রলোক, ওটাও বানাতো এবং সেখানে তাদেরকে নাচাতে নিয়ে যেত এবং নাচানোর পর তাদের উপর ফিজিক্যাল মেন্টাল দুটো ব্যাপারটা ছিল। মানে উনি হচ্ছেন মানে ওই ওটাকে পুরো সিস্টেমটাকে চালাতো, তাদের উপর ফিজিক্যাল এবং মেন্টাল দুটো টর্চারই করতো এবং তাদের পয়সাগুলো তারা নিয়ে নিত। 19 সালে করেছেন ক্যাটসাই। ক্যাটসাইও করেছি, রশিয়াও করেছি, দুটোই আগে পিছে রিলিজ করেছি। ক্যাটসাই আপনার চরিত্রটা ছিল চারটে চরিত্র রেখেছি। চারটে অ্যাকচুয়ালি কি আমরা যার উপর কনসেন্ট্রেট, এখন লাস্টে কি হয়েছে, আমি ধরুন গ্রুমিং করেছি, করে আমি বললাম যে এই টাইমে তোমার শুটিং আছে, দেখা গেলো শুটিং আছে, তা আমাকে দাঁড়িয়ে পড়িয়ে আমি কি করবো, আমার তো নিজের, দেখুন ছোট প্রোডাকশন হাউস, আমরা অত বড় বড় মানুষ নই, আমাদের ছোট ছোট প্রডিউসার নিয়ে কাজ, আমি নিজে একটা অনেক কষ্ট করে কিছু টাকা পয়সা জমিয়ে একটা ফিল্ম বানিয়েছি আমার গ্রুমিং সেকশনে। তো আমি ধরুন দেখা গেল চারটে চরিত্রের মধ্যে দুটো চরিত্র ছিল এরকম হবে, আর দুটো চরিত্র ভেবেছিলাম এরকম হবে, এবার দেখা গেল ওখানে চরিত্রগুলো আসেনি, তখন বাধ্য হয়ে আমাকেই করতে হয়েছে। তো আপনি যে আপনার ইনস্টিটিউশনে বিভিন্ন রকম বয়সের লোকেদের অভিনয় এবং নাচের যে একটা প্রশিক্ষণ দিচ্ছেন, এতে দিয়ে আগামী দিনে কি কোনো প্রোডাকশন করার চিন্তা ভাবনা করেছেন? প্রোডাকশন অলরেডি রানিং, এটা দিস ইজ নট ইনস্টিটিউশন, দিস ইজ আ টোটালি প্রোডাকশন হাউস কমিউনিকেটেড অনেক জায়গায়। দেখুন পরবর্তী ছবি কোনটা আসতে চলেছে আপনার? দেখুন পরবর্তী ছবির নাম আমরা এখনো ঘোষণা করি না, আচ্ছা। কারণ দেখুন 11th আওয়ারে এখানে কি আমাদের ছোট প্রোডাকশন হাউসগুলোতে প্রত্যেকে করছে, কলকাতায় নানান জায়গায় সব ছেলেমেয়েরা প্রোডাকশন হাউস করছে, তাদেরকে আমি এইটুকু মেসেজ দিতে চাই যে ইন্ডাস্ট্রিতে তো অনেক মানুষ ঘুরে বেড়ায়, টেকনিক্যাল লোক যারা একদম জেনুইন লোক তাদের সাথে তাদের কাজ করাটা বেশি ভালো, বুঝতে পেরেছেন? আমাদের কাছে যদি সেসব প্রডিউসার্স আছে, আমরা ডাইরেক্ট কানেকশনটা দিতে পারবো, যে ব্যক্তির কাছে যান আপনাকে আলাদাভাবে এক্সেস টাকা লাগবে না, যে ক্যামেরার কাজ করে সে ক্যামেরা হাউস কিনে বসে আছে এবং বিরাট খরচা করছে, আমাদেরই বন্ধু বান্ধব, কিন্তু তাকে আমরা কাজ দিতে পারছি। আচ্ছা, জেলা ছেলে মেয়েরা যদি আপনার কাছে পৌঁছাতে চায়, কিভাবে জেলা ছেলে মেয়েরা? দাদা একদম স্ট্রেট ওই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করবে 8420161177, ওটাতে হোয়াটসঅ্যাপে 2 কপি ফটো, ফোন নাম্বার ফোন করতে হবে না, 2 কপি ফটো, নাম ফোন নাম্বারটা একটু রিপিট করুন। 8420161177, এইটাতে 2 কপি ফটো, নাম, ফোন নাম্বার, বয়স, উচ্চতা, শিক্ষাগত যোগ্যতা, আগে যদি কোনো কাজ করে থাকে তার একটা লিংক পাঠাবো, সিম্পল ব্যাপার। এটা অ্যাপ্লিকেশন করার পরে কি ওটা আমরা ভিডিওটা দেখে নেব, আমরা ভিডিওটা দেখে নেওয়ার পর যদি দেখি ওর মধ্যে ট্যালেন্ট আছে, তাহলে আমরা 100% কথা দিচ্ছি তাকে নিয়ে কাজ করব, তাকে 1 পয়সা দিতে হবে না। তো এবার দেখা গেল যার মধ্যে ট্যালেন্ট নেই, এবার সেই ক্ষেত্রে কিন্তু আমরা কোনো ফিট করতে পারবো না। হ্যাঁ, তো আমরা একটা জিনিস পেলাম আজকে ফিরাজদার সঙ্গে কথা বলে, যে উনি কিন্তু প্রতিভাকে তুলে ধরার জন্য, যার প্রতিভা রয়েছে তাকে তুলে ধরার জন্য কিন্তু উইদাউট এনি কস্টে কিন্তু খেটে খুঁটে ওই ছেলে বা মেয়েটাকে বা ওই ক্যারেক্টারটাকে তৈরি করে দিলেন। এটা উনি কমিটমেন্ট দিলেন, সে জেলার ছেলে হোক, কলকাতার ছেলে হোক, বা জেলার ব্যক্তি হোক বা কলকাতারই ব্যক্তি হোক, সেটা কোনো ব্যাপার নয়। কিন্তু এইটা সব থেকে বড় পজিটিভ দিক, যেটা আমাদের আজকে শুনতে লাগে, যে টলিউড ইন্ডাস্ট্রি, বলিউড ইন্ডাস্ট্রি একটা বিরাট বড় একটা সেই ঝা চকচকে একটা সেলুলয়েডের জগৎ, যেখানে দেখা যায় যে প্রতারণা ছাড়া অন্য কিছু নেই। কিন্তু না, আমি বিরাজদার মাধ্যমে এই মেসেজটা পেলাম যে সঠিক জায়গায় মানুষ পৌঁছাতে পারে না বলে প্রতারিত হয়, কিন্তু সঠিক জায়গায় আসলে দেরি হবে ঠিকই, কিন্তু প্রতারণার জায়গাটা জিরো। দেখুন প্রতারণাটা হয় অনেকগুলো কারণ। প্রথম কথা হচ্ছে যে আর্টিস্ট আসছে তাকে জেনুইনলি জানতে হবে যে আমি আমার স্বপ্নে ভাসলে হবে। ধরুন একটা প্রডিউসার
প্রডিউসার তো পয়সা দিয়ে দেবে, সে পয়সা দেয় এবং সে জানে তার ছবিটা যাতে হয়। এরকম তো প্রচুর প্রডিউসার আমাদের ইন্ডাস্ট্রিতে ঢুকে গেছে। আমরা ছোটখাটো একটু প্রডিউসার বেশি বেশি মাঝে মধ্যে খাপি খাচ্ছি, তার যেহেতু আমি গ্রুমিং সেকশনটা জানি বলে আমি আমার বাঁধটা কোনো মতে ধরে রাখছি। আচ্ছা, আজকের যে কম্পিটিশনের যুগ, এই কম্পিটিশনের যুগে আজকের যে ফিল্ম তৈরি হচ্ছে, উত্তম কুমারের জগতের যে ফিল্ম, সেটাও আজকের প্রজন্ম দেখে কিন্তু শিখছে। বা প্রসেনজিতের যে ফিল্ম বা অন্য কোনো প্রডিউসার ডিরেক্টরের যে বা অভিনেতা যে পুরনো অঞ্জন চৌধুরী থেকে আরম্ভ করে যে পুরনো ডিরেকশনের যে ফিল্মগুলো, সেগুলো দেখে আজকের দিনে আপনি কি মানে নতুনত্ব প্রডিউসিং হাউসে বা প্রোডাকশন হাউসে খুঁজে পাচ্ছেন না বলে মনে করছেন, বা স্টোরির কি খুব অভাব আছে? না, একটা কথা হচ্ছে প্রত্যেকটা মানুষের জীবন একটা করে স্টোরি, এখানে প্রডিউসারের অভাব আছে। প্রডিউসারের অভাব রয়েছে। প্রডিউসার বেসিক্যালি ছোট হোক আর বড় হোক, তাকে খুব কমিটমেন্টটা রাখতে হয়। আচ্ছা, আমি দেখেছি, লক্ষ্য করে গ্রাম বাংলায় প্রচুর চিত্রনাট্য রয়েছে, যেগুলো বিগত দিনে আমাদের স্বনামধন্য সত্যজিৎ রায় থেকে মৃণাল সেন থেকে ঋত্বিক ঘটক থেকে গ্রাম বাংলাকেই তুলে ধরেছেন। কিন্তু এখনকার দিনে এই যে গ্রাম বাংলা, এই গ্রাম বাংলাটাকে তখনকার দিনে কিন্তু ডকুমেন্টারি হিসেবে আলাদা রকম ভাবে, যেমন মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা ছিল মৃগয়া গ্রাম বাংলা, আজকে বিশ্ব বরেণ্য সেই সিনেমা। কিন্তু আজকের দিনে ওই গ্রাম বাংলাটাকে একটা এন্টারটেনমেন্ট ওয়েতে তুলে ধরা হচ্ছে, কিন্তু যে করার জায়গাটা রয়েছে ওই জায়গাটাকে তুলে ধরা হচ্ছে। আপনি কি এরকম ধরনের কিছু জানেন, ব্ল্যাক এন্ড হোয়াইট ক্যারেক্টার নিয়ে কিছু ভাবেন? দেখুন, একটা কথা হচ্ছে আমরা বরাবরই সফট রক শোনার লোক। মানে আমরা হরে কৃষ্ণ রাম শুনেছি, সুন্দর সুন্দর গান শুনেছি, আমি জামিনী, ঠিক আছে, আমরা শুনেছি যে কত যে সাগর নদী সান্তার গান, আমরা শুনেছি কিশোর কুমারের গান শুনেছি যে মেরে স্বপ্ন কি রানী কব। আমরা ছোটবেলা থেকে সফট রক শুনে বড় হয়েছি, আর এখন হার্ড রকের যুগ। এবার হার্ড রকের যুগে দাঁড়িয়ে যেটা আমাদের প্রবলেম হচ্ছে যে এত নিতে পারি না আমরা। ছোটবেলা দিয়ে আমরা গানটা অন্যরকম ভাবে শুনেছি, আর এখন জোরজাবস্তি সেটার উপর প্রেশার চলছে, ঠিক আছে। আর আমরা তো বড় মানুষ নই, জাস্ট আমরা ক্রিয়েটিভ মানুষ। এবার ক্রিয়েটিভ মানুষটা কি করে, সেটার পেছনে ছোটে যেটা তার দরকার। একটা প্রডিউসার, একটা ডিরেক্টর, সে সবসময় একটা জিনিসই করছে যে এই চরিত্রটা আমরা পাচ্ছি কিনা, তার চরিত্রের ছাঁচটা সে দেখবে। যদি দেখে সেই ছাঁচের সাথে তার টেকনিক্যাল গ্রুমিংটা রয়েছে, তাহলে ডিরেক্টরদের অনেক সুবিধা হয়, ক্যারেক্টারটা ফেলতে সুবিধা। এবার দেখা গেল ক্যারেক্টারটা রয়েছে এবং ক্যারেক্টারটা সে গ্রুমিং হতে চাইছে না। সে বলছে যে আমার তো ফেস তো ম্যাচ করে গেছে, আমার গেটআপ তো ম্যাচ করে আমাকে সিনেমায় দিই, হয় না। এবার দেখা গেল ওকে নিয়ে কাজ করতে গেলে, গ্রুমিং করতে গেলে আরো আমাদের 10 মাস চলে যাবে, 1 বছর চলে যাবে। সেই সময়টা তো দিতে চাইছে না। এখন ম্যাক্সিমাম লোক তাড়াহুড়ো করে আসে, তারা বলে যে সিরিয়ালে তাড়াতাড়ি ঢুকিয়ে দিন, ঠিক আছে, সিরিয়ালে ঢুকিয়ে দিন তাড়াতাড়ি, ইমিডিয়েট আমাদের সিরিয়াল দরকার, সিরিয়ালে আপনারা যদি ঢুকিয়ে দেন আমরা কাজ করব। ভাই, সিরিয়ালে যারা ডিরেক্টর রয়েছে তারাও তো প্রেসারে থাকে। বর্তমানে আপনার সিরিয়ালে কি কি কাজ চলছে? না, আমার কিছু কিছু ছেলে মেয়ে তারা নতুন নতুন কিছু সিরিয়ালের সাথে যুক্ত হবে, আরো কাজ করবে। পুরানো তো প্রিভিয়াসলি অনেক আর্টিস্ট তারা গ্রুমিং সেকশনে একটা ভালো জায়গায় কয়েকটা সিরিয়াল রয়েছে, যেমন যেগুলোতে ধরুন কাজ ওরা করছে, ওরা রানিং করছে। এখন দেখুন, এরা তো সেলিব্রিটি মানুষ, কোনো ওয়ান্স আপন এ টাইম আমাদের কাছে গ্রোয়িং সেকশন নিয়েছিল, এবং কিছু কিছু ধরুন আমাদের থ্রুতে কানেকশন পেয়েছে, তারা বড় জায়গায় তারা রয়েছে। তো আমার বক্তব্য হচ্ছে এখন সিনেমা বানানোটা খুব সোজা আমার মনে হয়, কারণ ওই টাইপটা একটা বিরাট সত্যজিৎ বাবু। কিন্তু আমি একটা জিনিস জিজ্ঞেস করবো আপনাকে, যে আজকের দিনে সোজা হলো কিন্তু কম্পিটিশনটা প্রচন্ড বেশি, এবং প্রকৃত প্রতিভার কিন্তু দাম পাওয়া যাচ্ছে। সিনেমাটা দুটো জায়গায় অপশনালি শেষ হতো, একটা ভালো একটা খারাপ, আর এখন সিনেমাটা তৈরি হয় এত কোটি টাকা বাজেট। আমার বক্তব্য হচ্ছে এইখানে, আগে সিনেমাটা তৈরি হতো এটা ভালো এটা খারাপ, দুটোতেই কথাটা শেষ হতো। আর এত তো ডিজিটাল ছিল না, যে যার মতো মুখে মুখে এই দেখা হলো সফলদা জানো তো শাহরুখ খানের সুপার ছবি এসে, এই মুখে মুখে এত বেশি মাউথ হেড এই ছবিটা, সত্যি কি দেখা যাচ্ছে ছবিটা এরকম। আর এখন কি হচ্ছে, এত অ্যাড, এত কিছু, এত ভাইরাল, কোনো মতে ঠেলে ঢুকে দিল। আপনি যে একটা মানে ভালো জায়গায় ভালো যে কাজ, এই কিছুটা বিষাদগ্রস্ত কি মনে হয় না কখনো কখনো, যে আপনার এতটা? না, আমার হ্যাবিট হয়ে গেছে, আমি এতে খুশি, আমি এতে খুব খুশি আছি। কি বলুন তো, জীবনে সব থেকে বড় ব্যাপার কি বলুন তো, আমার কিসের জন্য খুশি আছি, যে আমি এটাকে ধরে রেখেছি। প্রিয় অভিনেতা, আমার প্রিয় অভিনেতা প্রথমত উত্তম বাবু তো ফার্স্ট, কারণ
বাংলা মানে তো শেষ হিরো, কথা। ডিরেক্টর, আমার সত্যি সামনে প্রডিউসার। প্রডিউসার কি বলবো, সত্যজিৎ বাবু তো একটা অনুকরণ, কাকে অনুকরণ করে এই জগতে আসা? ছোটবেলা থেকে অনেক আর্টিস্টের ছবি দেখেছি। কখনো তুই মনে করছি যে অমিতজির মতো চলবো, কখনো মনে করছি দিলীপ কুমারের মতো অ্যাক্টিং করবো, কখনো মনে করছি শাহরুখ খানের মতোই করবো। দিনের শেষে নিজের মতন হয়। আমি আমার মতো, আমি সব মানুষের উপর আমার ক্যারেক্টারকে খুঁজি, আমি সব মানুষের মধ্যে। আদর্শ কাকে? স্বামীজি, ওর একটাই কথা। তো আজকে আমরা পথের দিশারি ও এসআরবি নিউজের থেকে বিরাজবাবুর সঙ্গে একটা ছোট্ট সাক্ষাৎকারে ওনার খোলামেলা একটা কথোপকথন আমরা পেলাম, ইন্টারভিউ যেটা। তো আজকে আমরা ওনার কাছ থেকে এই বক্তব্যগুলো পেয়ে আগামী দিনে এই মেসেজটা দেওয়ার চেষ্টা করবো যে উনি কি করতে চাইছেন। আমি চাইছি গ্রামগঞ্জে যত ছেলে মেয়ে আছো তারা প্রথমে একটা প্রি অডিশন দাও। কোথায়? ঠিক আছে, একদম ভিডিও একটা করে পাঠাও, 1 মিনিটের ভিডিও, 2 কপি ফটো, নাম, ফোন নাম্বার, বয়স, উচ্চতা। কোন ফোন নাম্বারে আরেকবার রিপিট করে দেন। হ্যাঁ, এটাতে শিক্ষাগত যোগ, আগে ফিজিক্যালি আসতে হবে না। 1 মিনিটের একটা ভিডিও, সেটাতে অভিনয় থাকবে। 1 মিনিটের একটা ভিডিও, তাতে নাচ থাকবে। 1 মিনিটের ভিডিও, তুমি যদি মডেলিং করতে মডেলিং, নো টিকটক ফিকটক কিছু লাগবে না। ওই 1 মিনিটের একটা ভিডিও স্ট্রেট ফ্রন্ট ক্যামেরায় রেখে একটা স্ক্রিপ্ট করে আমাদের পাঠিয়ে আমরা সেটা দেখে নেব। তাতে তোমাদের এক্সপ্রেশনস, ইমোশন, ইমাজিনেশনস, মাইন্ড, ভয়েস মডুলেশনস, ক্যামেরা সেন্স, ক্যামেরা মার্ক, মনোলগস কি পরিমাণে তোমার কোয়ালিটিতে আছে প্রথমে দেখবো। তারপর আমাদের যদি দেখে পছন্দ হয়, আমরা সঙ্গে সঙ্গে তোমাদের ডেকে নেব অডিশনের জন্য। এবার অডিশন নাম্বারটা একবার, হ্যাঁ 8420161177। তো আমরা দেখে নেব। দেখে নেওয়ার পর যদি সত্যি তোমার ট্যালেন্ট থাকে, তাহলে আমরা চেষ্টা করবো যে সেই ট্যালেন্টের সেই কোয়ালিটিটাকে কাজে লাগানো। আর সব থেকে বড় বিষয় হচ্ছে যে আমরা, আমাদের সাথেও অনেক মানুষ জড়িত আছে, তারাও খুব ভালো মানুষ, তারা চায় যে আমরা একটা প্রকৃত ভালো আর্টিস্ট তাদেরকে দিই। এবার দেখা গেল কিছু আর্টিস্ট খুব সুন্দর দেখতে, কিন্তু সেই টেকনিক্যাল জায়গাটা সেই গ্রুমিং না, অথবা দেখা গেল ইন্ডাস্ট্রিতে একটা জায়গায় গিয়ে সে কোথাও ইনভেস্ট করে ঠকে গেছে, অনেক টাকা নষ্ট হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে সেই সব আর্টিস্ট দুঃখ পাওয়ার কিছু নেই। একটা জিনিস মাথায় রাখতে হবে, ওই বট গাছের যে ছোট্ট একটা এইটুখানি, সে হচ্ছে আপনার পোস্ত দানা থেকে ছোট একটা বীজ থেকে কিন্তু বট গাছ তৈরি হয়। লস জীবনে হবে, আমাদের শুরু থেকেই লস, এখনো অব্দি লস। আমার জায়গায় যদি আমার জায়গায় আমি নিজের ঢাক নিজে পেটাতে পারবো না, কারণ আমি আমার যারা যেসব সেলিব্রিটি এখান থেকে বেরিয়েছে, তো ওয়ার্কশপ করেছে, তাদেরকে এখন বলা যাবে না, তাদের নাম আমি বলতে চাই না, তাদের সেন্টিমেন্টে লেগে যায়, সেজন্য আমার বলে কোনো লাভ নেই। কিন্তু একটা জিনিস কি, লস হবে, লস হবে, লস হবে। আবার দেখা গেল এমন কোনো মানুষ আসলো, লাভ 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 দিয়ে গেল। প্রচুর নিয়ে ধরে রাখতে, আমি ধৈর্য নিয়ে ধরে আছি, 30 বছর তো ধরে আছি। যাই করি, পেট চালানোর জন্য কখনো কখনো অনেক কাজই আমাদের জীবনে করতে হয়, যেটা সমস্যা হয়। বাট একটা জিনিস মাথায় রাখতে হবে, তোমার যদি ট্যালেন্ট থাকে, অথবা আপনাদের যদি ট্যালেন্ট থাকে, সেই ট্যালেন্টটাকে কিন্তু নষ্ট করে লাভ নেই। লাইফ খুব ছোট, আস্তে আস্তে কখন কি হয় তার কোনো গ্যারান্টি নেই। আজ আছি তো কাল নেই। বাট এতটুকু চিন্তা করতে হবে যে আমি সঠিক জায়গায় সঠিক মানুষটা পেয়েছি কিনা। সঠিক জায়গায় সঠিক মানুষটা যদি পাওয়া যায়, তার হাত ধরে সঠিক, আমার হাত ধরতে হবে না, তার হাত, তার হাত ধরে। আরেকটা বিষয় হচ্ছে যে যে কোনো টেকনিক্যাল লোকের সাথে থাকতে হবে, ব্যাপারটা যে কাজটাকে বোঝে। দেখুন আমাদের কাছে কিন্তু অনেক রকম সিরিয়ালের লোকজন আসে, বলতে নেই কোনো কাস্টিং ডিরেক্টর আসলো, অনেক বন্ধু বান্ধব আমাদের পরিচিত আছে, তারাও টুকটাক সিরিয়ালে ভালো ভালো জায়গায় কাজ করে। তারা বলে আমাদের যে আর্টিস্ট গুলোকে দেবে, তারা তো অভিনয়টা জানে। এবার কোঅর্ডিনেটররা মাঝখান দিয়ে কি করে, তারা একটা ইমোশনাল স্বপ্ন দেখে, আপনি সিনেমা করবেন, চলুন ঢুকিয়ে দিচ্ছি। এবার বাইরে থেকে তারা একটা বড় আকারে, কখনো আমি কোঅর্ডিনেটরদের দোষ দিচ্ছি না, এমন কিছু ব্যক্তি আছে যারা আমরা বলি যেটা ভালো কোঅর্ডিনেটরদেরও লাইফ নষ্ট করে দিচ্ছে, সেসব ব্যক্তিরা কখনো কখনো চলুন সিরিয়ালে চান্স দিয়ে দিচ্ছি। এবার আপনি সাদা মনে কাজ নেই, আপনি 20, 25, 30, 50, 1 লাখ 2 লাখ যা পারেন দিন, সে নিল, নিয়ে আপনাকে সিরিয়ালে চান্স দিয়ে দিল। কিন্তু দেখা গেল রোল ক্যামেরা অ্যাকশন বলার পর আপনি অতগুলো লোকের মাঝখানে অভিনয় করতে পারছেন না, তাহলে আপনাকে ওখান থেকে কেউ চেনে না, তারা আপনাকে কি বললো, আপনি বাড়ি চলে যান। তো দাদা আমি তো লস করেছি, আমি তো এরকম লোককে টাকা দিব, দাদা আমরা বলতে পারবো না। আপনি কাজ করেছেন, আপনার একদিনের কাজের যা রেমুনারেশন আমরা আপনার চেক পাঠিয়ে দেবো।
এবার বাইরে বেরিয়ে সেই লোকটি প্রতারিত যেখানে হলো সেখানে গিয়ে কোঅর্ডিনেটরকে বলছে যে আমি তো আপনাকে 15-20 হাজার টাকা দিয়ে 50,000 টাকা দিয়ে ঢুকেছি, আমি কেন আমার টাকাটা ফেরত দিই? তখন কোঅর্ডিনেটর অথবা যারা এই প্রকৃতির লোকেরা থাকে, কিছু কিছু কোঅর্ডিনেটরদের জন্য ভালো কোঅর্ডিনেটরদের নাম বন্ধা হচ্ছে, তখন তারা বলে ফেলে যে দেখুন আপনি তো টাকা দিয়েছেন, আমি তো জানি না আপনি এত কিছু জানেন না, আমার তো ওই জায়গাটা লস হয়ে গেল। কোঅর্ডিনেটরও কিন্তু সঠিকভাবে ওই টাকার লোকটা সামলে যে তাকে একটু গ্রুমিং করে নিয়ে যাবে সেটা করছে না না, কিছু কিছু মানুষ আছে তাদের কোঅর্ডিনেটর বলবো না কি বলবো জানি না, Agent বলবো। তারা এজেন্ট না কি বলবো, তারা লক্ষ্যই হচ্ছে আমি টাকা খাবো। টাকা কামাবো আর আমাদের কাছে 500 টাকা দিলেও জিন্দাবাদ, 5,000 টাকা দিলেও জিন্দাবাদ। আমরা কারিগর, আমরা শিল্পী তৈরি করি। হ্যাঁ সেটা, এই হচ্ছে মেন ব্যাপার। আপনাদের মোটো শিল্পী তৈরি করা, ওদের মোটো টাকা খাওয়া। আমি স্টিল নাও আমি এখনো আমার রেমুনারেশন বলতে পারি না। ধরুন বড় হাউসে কাজ করলাম, একটা দেখা গেলো আমাকে 1 লাখ টাকা পেমেন্ট করলো, 50,000 টাকা। আবার এমন হাউসে একটা ডান্স কোরিওগ্রাফি করলাম, সে আমাকে 1,000 টাকা দিল। তো আমি আজকের দিনে এই জায়গাটার থেকে, বিরাজবাবুর কথার থেকে একটা জায়গায় জিস্টে আসতে পারবো যে যদি অভিনয় জগতে আপনারা আসতে চান, যে কোনো বয়সের যে কোনো মানুষ, স্ত্রী হোক পুরুষ হোক যে কোনো মানুষ, তাহলে সঠিক জায়গায় সঠিক মানুষটার হাত ধরুন, যাকে দিয়ে আপনি চরম জায়গা পর্যন্ত পৌঁছাতে পারবেন। এবারে কার কতটা প্রতিভা রয়েছে বা এই অভিনয় জগতে কে কতটা জায়গায় পৌঁছাবে সেটা কারোর মাপকাঠিতে বলা নেই। হয়তো দেখা গেল ওনার হাত ধরে আপনি টপমোস্ট জায়গায় পৌঁছে গেলেন, যেটা হয়তো উনি নিজেও কোনোদিন হয়তো কল্পনাও করতে পারেননি। হ্যাঁ এরকম একটু ইন্টারাপ্ট করছি, এরকম আর্টিস্ট আছে জীবনে থিয়েটার নাটক যাত্রা কিছু করেনি, বুঝলেন? স্টেট গ্রুমিং হচ্ছে, স্টেট ঢুকেছে, স্টেট কোটি কোটি টাকার বাইরে। কথা বলতে জানলেই হলো, দেখা গেল ক্লাস 8 পাস, দারুণ কথাবার্তা, তার ইংলিশ প্রোনাউন্সিয়েশন, কিন্তু এডুকেশন তো লোক দেখছে না তখন। অনেক বোম্বেতে আর্টিস্ট আছে, মানে উনি বলতে চাইছেন অনেক আর্টিস্ট আছে, অ্যাপ্রোচটাই হচ্ছে যে ওই যে অ্যাপ্রোচিং পাওয়ারটা, যেমন আমরা আজকে দেখেছি মাস্টার বিট্টু বা শত্রু যে ইয়ে বলো না পুলিশ, ওই যে আমি এই যে বলো না আমি বলো না পুলিশ, বলো না পুলিশ, আমি তোমার জন্য, এই যে তোমার জন্য, হ্যাঁ এই যে বেকিয়ে কথা, তোমার জন্য আমি দুটো বড় বড় পেয়ারা এনেছি, খাবে পুলিশ। হ্যাঁ এই যে টোনটা, ওই টোনটাই কিন্তু ভাইটাল একটা জিনিস, যেটা আজকের দিনে 50 বছর পেরিয়ে যাওয়ার পরেও এই মানুষগুলো, কিছু কিছু ট্যালেন্টেড মানুষ আছে, তাদের দেখা গেল সে তো অভিনয় শেখেনি, কিন্তু তার বলার ধরনটা এমনই যে ওইটা আমাদের কাজে লাগবে। ধরুন একটা লোক দীর্ঘদিন পুলিশ অফিসারের কাজ করেছে, তাহলে পুলিশের চরিত্রটা তাকে আর শেখানোর ব্যাপার আছে না, সে কিন্তু দাবড়ানোটা দেবে, এই এদিকে শোন, এই যে ভয়েসটা, এবার আমরা ওটাকে একটু মডুলেশন করে দিতে পারি যে স্যার ডায়লগটা এরকম দিতে হবে। এবার দেখা গেল একটা লোক, সে সারা জীবন রিক্সা চালিয়ে এসেছে, তাহলে রিক্সা তাকে দিয়ে আমি গ্রুম করে পুলিশের জায়গাটা দিতে পারবো না, রিক্সা চালকের জায়গাটা। ওই কিছু কিছু চরিত্র এমনি তৈরি হয়ে আসে, কিছু কিছু চরিত্র একটা এমনি তৈরি হয়ে আসে আমাদের লাইফে, বুঝতে পেরেছেন? মানে সেই চরিত্রগুলো ফিক্সড হয়ে যায়। যেরকম আমি ছোট ছোট এক্সাম্পল কিছু দিতে পারি, যে স্টেট কথা, এটা তো বড় বড় আর্টিস্ট, এনাদের বডিটাই এরকম, এনাদের দেখতেই এরকম, বুঝতে পেরেছেন? এনাদের ওই বডিটা যখনই ছোট করে দেবে, যেরকম অ্যাডভান্স আমি একসময় বিরাট চেহারা ছিল, মুচকো তো লিফট করা, এটা ভালো লাগতো, যেই রোগা হয়ে গেছে ওনার ফুটেজ নেমে গেছে, মানে ওই জায়গায় আর নিচ্ছে না। একবার কোনো পাবলিক কোনো চেহারাকে একবার নিয়ে নিবে, আর সেই চেহারার মধ্যে করা যায়। তো আজকে আমাদের সাক্ষাৎকারে মোটামুটি আমরা প্রায় শেষ পাটে এসেছি, তো ওনাকে ধন্যবাদ দিয়ে আজকে সাক্ষাৎকার শেষ করছি। নমস্কার, সব ভালো থাকবেন, যোগাযোগ করবেন, আশা করছি। শুরু করবো? আমার মনে হয় ওই না আপনি লাইট ক্লিয়ার পাচ্ছেন? ক্লিয়ার, হ্যাঁ ক্লিয়ার। ক্লিয়ার তো।